মেসেজটা করেই ফোন রেখে দিল দীপশিখা। হৃদয়ের কোনো কোনায় এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছে। 6 বছর পূর্বে সেই বদ্ধ জানালা আবারও খুলতে ইচ্ছে করছে। কঠিন হৃদয় দ্বিতীয়বার প্রেমে পড়তে চাইছে। কিশোরী দীপশিখার মতো বোকা প্রেম নয়, সত্যি সত্যি প্রেম পারবে। কিশোর জাওয়াদের নয়, সে প্রেমে পড়তে চায় রাত বেরাতে পাগলামি করা ধলা গরুর। এমন প্রেম যেখানে একে অপরকে আবিষ্কার করতে পারবে, একে অপরের প্রতি সমর্থিত হতে পারবে। এমন প্রেম যা দীপশিখাকে পূর্ণতা দেবে, তার জীর্ণ শীর্ণ মলিন মন ক্যানভাসে রঙে ঢেলে দিবে। যে প্রেম তার সাদামাটা জীবনটাকে একটা সুন্দর গল্প দেবে, যে গল্প সে শোনাবে কোনো বিষণ্ণ রাতের জ্যোৎস্নাকে। কোনো ভোরের শেষে লিখবে এক নীরব গান, যার শেষ সুরটা হবে জাওয়াত আর তাকে নিয়ে। দীপশিখার চোখ বুজে এলো, এক অকৃত্রিম হাসি মুখ নিয়ে ঘুমাতে গেল সে। চাকরি জীবনে এই প্রথমবার দেরিতে এলো জাওয়াত। নেত্র পল্লবে ঘুমের রাজ্য আর শরীর ভর্তি ক্লান্তি। 11টার সময় অফিসে পৌঁছালো জাওয়াত। 3টা প্রজেক্টে সে জড়িত। সামনে কোম্পানির এমডির ভিজিট আসছে। ইনচার্জ সামনের সপ্তাহ ও দেশের বাইরে যাচ্ছেন। জাওয়াদের নামও উঠেছিল, কিন্তু জাওয়াত নিজের পাসপোর্ট বাহানা দিয়ে যায়নি। আসল কারণ ছিল 2 সপ্তাহের জন্য চিঙ্কির দর্শন হবে না। ফলে ইনচার্জ সব প্রজেক্টের দায়িত্ব তার ঘাটে চাপিয়ে দিয়েছে। তখন মনে হলো ভিডিও কলে চিঙ্কির সাথে কথা বলা যেন। মুখ দর্শনও তো একবারে হলেই হয়, কিন্তু কিছুই করার নেই। কাজের চাপ বেড়েছে, সেই সাথে ইনচার্জের ভকাচকাও। প্রায় প্রতিদিন এমন ক্লান্ত শরীর আর চোখ ভর্তি ঘুম নিয়ে অফিসে আসায় সে তার চক্ষু শুল হচ্ছে, কিন্তু প্রকাশ করার সুযোগ দেয়নি জাওয়াত। আজ সে সুযোগ দিয়েছে সে। মাথা পেতে তার সব কটূক্তি মেনে নিয়েছে সে। জি ভাই করে বেরিয়ে এলো সে। নিজের টেবিলে বসতেই মোবাইল টুং করে মেসেজ উঠলো। মোবাইলের দিকে তাকাতেই সেখানে চিঙ্কির মেসেজ উঠলো, আজ আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি না, টিউশনেও যাব না। যাওয়ার সাথে সাথেই তাকে ফোন দিয়ে বসলো। 3 বারের মাথায় ফোন ধরলো চিঙ্কি। ঘুমো ঘুমো গলায় উত্তর দিল, কি হলো? কথায় চিঙ্কির এমন ঘুমে ঝরানো স্বর এবং সহজ কথার ভঙ্গিতে জাওয়াত একটু থামলো। গোছালো কথাগুলো ভরাট স্বরে বলল, তুমি কি ঘুমাচ্ছ? এটা জিজ্ঞেস করতে ফোন দিয়েছেন? জাওয়াতের মনে হলো মেয়েটা হাসছে, ফলে মাথা চুলকে বলল, না, ভাবলাম তোমার শরীর ঠিক আছে কিনা। আমি ঠিক আছি জাওয়াত সাহেব, আমার ঘুম পূরণ হচ্ছে না, তাই ঘুমের জন্য আজকের দিন অঘোষিত ছুটি। তাহলে আমরা দেখা করবো কখন? একদিন না দেখা করলে কি আপনার উপর আকাশ ভেঙে পড়বে? পড়তেও পারে, ইউ নেভার নো, হয়তো আরো ভয়ানক কিছু হতে পারে। ওপাশ থেকে হাসির শব্দ কানে এলো। মেয়েটা রেগে নেই, যাক রাত্রে ভ্রমণটা কাজে এলো। যদি গত রাতে ঠান্ডার মধ্যে বাইক চালানোটা খুব বুদ্ধিমানের কিছু ছিল না, কারণ জাওয়াদের গলা ভেঙে গেছে, নাক বন্ধ হয়ে আছে, গাও ব্যথা, কিন্তু চিঙ্কি রেগে নেই। সে হেসে হেসে কথা বলছে, এটাই মনের শান্তি। কিন্তু আজ দেখা হবে না, ব্যাপারটি খুব ভাবাচ্ছে তাকে। তখন উপাস থেকে মৃদু স্বর বলল, জাওয়াত সাহেব, আপনি ভুলে যাচ্ছেন আমাদের সকালটাই একে অপরের মুখ দেখে হয়েছে। আজকের দিনের কোটাই ওখানেই পূরণ হয়ে গিয়েছে, তাই আজ আমি ঘর থেকে বেরোচ্ছি না, ঘুমোবো এখন, আমি রাখছি। বলে মেয়েটা ফোন রেখে দিল। জাওয়াত দীর্ঘশ্বাস ফেলল। চিঙ্কির এই কাট স্বভাবগুলোতে সে অভ্যস্ত। মেয়েটির আনুষ্ঠানিকতা বা সামাজিকতার বালাই নেই। সে কখনো অপর মানুষটির জন্য অপেক্ষা করবে না। জাওয়াতের স্বভাবের একেবারে উল্টো। হয়তো এ কারণেই সে সবচেয়ে আলাদা। চিঙ্কি ঠিক বলেছে, আজ সকালের সূচনাই হয়েছে তার মুখ দর্শনে। সুতরাং আজকের দিনে দেখা না হলেও সমস্যা নেই। ফলে ঠোঁটের কোণায় উন্মোচিত হলো হাসি। এর মধ্যেই পাশের কলিগ শুধালো, একা একা হাসছো কেন জাওয়াত? না তো। তুমি খুব বদলে গেছো। তাই নাকি? হ্যাঁ। কলিকের কথার উত্তর দিল না জাওয়াত। ভাবনার মেঘ ভিড়ল মস্তিষ্কে। সত্যি কি সে বদলে গেছে? রাতের আদুরে চাঁদ ঘিরে মেঘেরা ভেসে বেড়াচ্ছে। ব্যস্ত শহরের চমচমাট ছাপিয়ে অসম্ভব মাথা ব্যথা ও শরীর ব্যথা নিয়ে বাড়ি ফিরল জাওয়াত। শরীরের প্রতিটা অংশে অসহনীয় ব্যথা। মনে হচ্ছে তাকে ধরে কেউ নির্মম ভাবে গণপিটুনি দিয়েছে। চুলগুলো ভিজে গেছে ঘামে। তাপমাত্রা হুট করেই বেড়ে গেছে। শীতের রুক্ষতা ঢাকা নামক শহর থেকে কোনো কথাবার্তা ছাড়াই পালাতে চাইছে, তাতে সন্দেহ রইল না। ফলে জ্যাকেটটা হাতে ঝুলিয়ে কলিং বেল বাজালো। তাকে অবাক করে দরজা খুলল পাভেল।
প্রথমে মনে হলো পাবেলের প্লাস্টিক সার্জারি হয়েছে, চিনতে কষ্ট হচ্ছে। অবশ্য কতদিন এই মুখখানা সে দেখেনি, হিসেব করা হয়নি। ফলে নিস্পৃহ স্বরে জাওয়াত শুধালো, তোর বাড়িঘর নেই? আমার বাড়ি কি? পাবেল খেকিয়ে উত্তর দিল, তুই বেঁচে আছিস নাকি চিঙ্কি? তোকে বদ্ধ করেছে, দেখতে এসেছি। বসার ঘরে টিভি ছেড়ে বসেছিল জ্যোতি, কোলে একটা পপকর্নের বাটি। টিভিতে কোরিয়ান একটি সিরিজ চলছে। চিং চিং ফুং ফুং ফাং ফাং শব্দে মাথা ব্যথাটা বাড়লো যেন জাওয়াদের। এসেই ধুম করে প্লাগ খুলে ফেললো। জ্যোতি কিছু বলার আগেই কঠিন স্বরে বলল, এই ছাগলকে বিদায় করে দরজা আটকে দিবি, আর ঘরে শব্দ করবি না। এটা অন্যায় ভাইয়া। পকেট থেকে মানি ব্যাগটা জ্যোতির হাতে ধরিয়ে বলল, শব্দ যেন না হয়। জ্যোতি টাকা প্রেমী নারী, সে হেডফোন দিয়েও তার সিরিজ দেখে নিবে। পাবেলের দিকে তাকিয়ে বলল, চলো পাবেল ভাই, বাড়ি যাও। রাখ তোর বাড়ি। পাবেল ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জাওয়াদের দিকে। যে পান থেকে চুন ঘষলে তাকে জরুরি তরফ করে নিয়ে আসতো, সেই ছেলে বিগত 15 দিন তাকে একটা কল দেয়নি। ফলে নিজেই ছুটে এসেছে জাওয়াতকে দেখতে। তাকে সম্পূর্ণ সুস্থ বলা যাচ্ছে না, কেমন ছন্ন ছাড়া কবি কবি ভাব চলে এসেছে তার মাঝে। চুল উস্কো খুস্কো, চোখের নিচে ক্লান্তির ছাপ, অথচ মুখ মণ্ডলে সন্তুষ্টি। প্রেম প্রেম গন্ধ তার আশপাশ থেকে পাওয়া যাচ্ছে। জাওয়াত জামা বদলে ফেলেছে, একটা পাতলা সাদা টি শার্ট পরলো। বিছানায় বসতে বসতে ভীষণ বিরক্তি নিয়ে বলল, তুই কি এখানে থাকবি আজকে? আমার মুখ দেখে রাত কাটাবি? সুস্থে গেলেও আমাকে ফোন দিতি, এখন আমি সামনে বসে থাকলেও সমস্যা। জাওয়াতের চোখে মুখে বিরক্তির প্রকট হলো। একই মাথা ব্যথা, জ্বর জ্বর লাগছে। ওপর থেকে পাবেলের অসংহত কথাগুলো মেজাজ চড়িয়ে দিচ্ছে। পরে কঠিন স্বরে বলল, আমি ভালো আছি, এবার বাড়ি যা। সে দেখতেই পাচ্ছি। শুনলাম গত রাতে নাকি তুই বাড়ি ফিরিসনি। কই ছিলি? চিঙ্কির বাড়ির সামনে? জ্যোতির মুখটা স্যালো টেপ দিয়ে আটকে রাখতে পারলে ভালো হতো। নিশ্চয়ই ঘুষ খেয়ে সব গড়গড় করে বলে দিয়েছে। পাবেলের চোখে মুখে চাপা হাসি, কৌতুক কণ্ঠে শুধালো, তা চিঙ্কির জাদুটোনা ধরতে পেরেছিস নাকি সেই জাদুটোনায় নিজেই পিছলে গেছিস? চিঙ্কি মোটে জাদুটনা করে না, ফাও বকিস না। ও বাবা, আমি ফাও বকছি? এই ভাষ্য তোর ছিল? ভুল ছিল, শি ইজ ডিফারেন্ট, ইউনিক। বলেই মৃদু হাসলো জাওয়াত। পাবেল কিছু সময় হতভম্ব তাকিয়ে রইল, তারপর বিদ্রুপ টেনে বলল, কেস তো জন্ডিস। তোর হাল দেখে তো মনে হচ্ছে মেয়েটা আসলে জাদু জানে। মানে এই কয়েকদিনে তো তুই চিঙ্কির মালা জপছিস। অফ যা গাধা। মানে আমার বিশ্বাস করতে হবে তুমি চিঙ্কির প্রেমে পড়নি। মোটেই না, পাগল তুই। পাবেল হতভম্ব স্বরে শুধালো, তাহলে তোদের মধ্যে কি চলছে? মানে তোদের ফিউচার কি? দু বাড়ির বিয়ের কথা বলেছে আঙ্কেল। আজকেও আমাকে ডেপারেটলি জিজ্ঞেস করলো তোদের মধ্যে কি চলছে, তুই কি ওকে বিয়ে করবি? অবশ্যই না। তাহলে তুই কি চাচ্ছিস? জ্যোতির ভাষ্য অনুযায়ী তুই প্রতিদিন ওর সাথে দেখা করেছিস, গত রাত ওর সাথে ছিলি। এগুলো শুধু স্বপ্নের জন্য। তুই ওর স্বপ্নের ভয়ে ওর সাথে সময় কাটাচ্ছিস। তারপর কি? তোর ভাষ্য মতে তুই চিঙ্কির প্রেমে পড়িসনি, তুই চিঙ্কিকে বিয়ে করতে চাস না। তাহলে তোদের মধ্যকার সম্পর্কটা কি? আলটিমেটলি কি চাচ্ছিস তুই? পাবেলের প্রশ্নে স্তম্ভিত হলো জাওয়াত। তার কাছে উত্তর নেই, মাথা ব্যথাটা করছে প্রচন্ড। জাওয়াতের প্রশ্নগুলো অত্যন্ত যন্ত্রণা দিচ্ছে। ফলে পাবেলকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করলো। মুখের উপর দরজা লাগানোর পূর্বে কড়া স্বরে বলল, আমাকে নিয়ে তো রাতে ভাবা লাগবে না। শীতের মৃদু শীতলতায় হু হু করে জ্বর উঠল জাওয়াদের। মধ্যরাতের বিষণ্ণ জ্বর, যে জ্বরে শরীরের প্রতিটি কোণ চিৎকার করে জানান দেয় অসহনীয় বেদনার। মস্তিষ্ক ভারী হয়ে যায় কিছু অযথা চিন্তায়। ঘুমাতে চাইলেও মস্তিষ্ক সজাগ। পানি পিপাসায় গলা শুকিয়ে এলো, কিন্তু শরীরটাকে টেনে তোলার সামর্থ্য নেই আত্মার। ঝাপসা চিন্তা চেতনার এক গোলগাল শ্যামলা মুখ ভেসে উঠল। নীল রঙের শাড়ির আঁচলটা উঠছে তার। খোপা করা চুল থেকে কিছু অবাধ্য চুল ঢিলে হয়ে কপালে পড়ছে। মুখখানা দেখে বুকের মধ্যেখানে শান্তি আসলেও সেই শান্তির স্থায়ী কাল হলো ক্ষীণ। যখন তার চোখ জোড়ার বিষণ্ণ দৃষ্টি তাকে শুধালো, কেন ঠকাচ্ছ আমায়? জাওয়াদের মনে হলো তার হৃদয়ে কেউ ভোঁতা ছুরি ঢুকিয়ে দিয়েছে। এত অসহনীয় যন্ত্রণা অনুভূত হলো। অধৈর্য হয়ে গেল জাওয়াত।
হৃদয়টা ছিঁড়ে আসার অদ্ভুত অনাহত নীল ব্যথা তাকে দুর্বল করে দিল। ভিজে এলো নয়ন। সেই ঝাপসা অবয়বকে নিজের মাঝে আগলে রাখার দুর্নিদয় ইচ্ছে হলো, কিন্তু অভিমানিনী তাকে সুযোগ দিল না। ফলে অতল কৃষ্ণ গহ্বরে হারিয়ে যেতে লাগলো জাওয়াত। একটু শোনো বলার অবকাশ পেল না জাওয়াত, তার পূর্বেই চেতনা হারালো। যখন চোখ মেলল নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বিছানায়। আর প্রথম যে মুখখানা দেখলো সেটা হলো চিঙ্কিল, গোলগাল, শ্যামলা, স্নিগ্ধ সেই মুখ। মুখখানার দিকে অবলীলায় তাকিয়ে রইল জাওয়াত। তার চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, চোখের কোণ ভেজা, ঠোঁট বিড়বিড় করছে বটে, তবে সেই স্বর কান অব্দি আসছে না। দীপশিকা উৎকণ্ঠিত স্বরে শুধালো, আপনার কি খুব কষ্ট হচ্ছে? জাওয়াত কিছু বলার চেষ্টা করলো কিন্তু পারলো না। তার শরীর নিস্তেজ লাগছে, তার ঘুম পাচ্ছে। তাকে কি ঘুমের ওষুধ দেওয়া হয়েছে? হতে পারে, তাই তো চোখের পাতা শুধু বুজে আসছে। আচ্ছা, চোখ বুঝলে কি চিঙ্কি হারিয়ে যাবে? সে কি আর দেখা দিবে না? ভাবতে পারছে না জাওয়াত, খুব কষ্ট হচ্ছে। তাই চিঙ্কির হাতটা চেপে ধরলো। হাত ধরলে সে যেতে পারবে না। চিঙ্কির হাতটা বুকের কাছে চেপে ধরে দ্বিতীয়বারের মতন জ্ঞান হারালো সে। যাদের জ্ঞান ফিরল দুপুর সময়। সূর্যের তাপ তখন মিয়ে এসেছে। আজানের ধ্বনি ভেসে আসছে দূর মসজিদ থেকে। নার্সের ক্যাচ ক্যাচে তীক্ষ্ণ স্বর কানে আসছে। শরীরে এক শিহরণ অনুভূত হচ্ছে। ডান হাতে চিনচিনে ব্যথা, ঘামে জবথব হয়ে গেছে শুভ্র দেহ। চোখ মেলতেই দেখলো তার হাতে একটি নরম তুলতুলে হাত। দুর্বল চোখে পাশে তাকাতেই ক্ষীণ ধাক্কা লাগলো। মস্তিষ্ক তখন সতেজ, ফুরফুরে। ঝাপসা দৃষ্টি এখন পরিষ্কার। অস্পষ্ট স্লেনা জড়িত স্বরে বলে উঠল, তুমি? দীপশিকা চমকে উঠল। নার্সের দৃষ্টি আকর্ষিত হলো। তীক্ষ্ণ সরু স্বরে বলল, রোগী উঠে গেছে, আমি স্যারকে জানিয়ে আসছি। জাওয়াত বেশ অবাক হলো। সে হাসপাতালে, সত্যি সত্যি হাসপাতালে, কিন্তু চিঙ্কি এখানে কি করছে? দীপশিকা আস্তে করে তার হাত ছাড়িয়ে নিল, কপালে শীতল হাত ছোঁয়ালো, খুব নরম স্বরে বলল, জ্বর কমলো অবশেষে। জাওয়াত বোকার মতো চেয়ে রয়েছে। তার কি হয়েছিল? সে হাসপাতালে কেন? চিঙ্কি বা এখানে কেন? কিছু শুধাবার পূর্বেই পাবেলের গদগদ স্বর কানে এলো। ওরে দোস্ত, বাচ্চা আসোস তাহলে। পাবেলের স্বর কানে আসতেই আশপাশ তাকালো সে। ঘর ভর্তি মানুষ। বাবা, জ্যোতি, বড় মামা, পাবেল, তরঙ্গিনী আপু আর চিঙ্কি। আর কাউকে কি আনা বাকি আছে? মনে হচ্ছে প্রতিবেশীদের ফোন করার সময় পাইনি, নয়তো তাদেরও দেখা যেত। কেবিন বেশ বড়সড়, দুটো বিছানা, পাশে বেশ জায়গা, ফ্রিজ আছে ছোট। রোগীর বিছানার সাথে একটি টেবিল, যেখানে জড়ো করে রাখা ওষুধের প্যাকেট। এর মধ্যে আব্দুল হামিদ সাহেব রাশভারী স্বরে বলে উঠলেন, এখন শরীর কেমন আছে তোমার? জি আব্বা, ভালো। ভাঙা স্বরে উত্তর দিল জাওয়াত। তিনি তবুও আশ্বস্ত হতে পারছেন না। এত টাগরা ছেলের কাঁপুনি দিয়ে জ্বর আসা আর বেহুশ হওয়া দেখে তিনি বেশ ঘাবড়ে গেছেন। ফলে অপ্রসন্ন স্বরে বলল, তোমাকে বারবার বলি মশারি টাঙ্গিয়ে ঘুমাও, মশার যা উৎপাত, কিন্তু তুমি মোটেও শোনো না। এখন দোয়া করো যেন ডেঙ্গু না হয়। বংশের তুমি প্রথম যে জ্বরের জন্য হাসপাতালে ভর্তি হয়েছো। একটা সময় জ্বর কি জিনিস আমরা জানতামই না। এখন আসতো যে বুঝতে পারলাম না। অথচ তোমাদের জেনারেশন শুধু জিমে বডি বানাতে পারে, কিন্তু ইমিউনিটি ইউ নেই। এক মশার কামড়েই কায়েত। বাবার এমন বাক্যে বেশ লজ্জা পেল জাওয়াত। 6 ফুট লম্বা টাগরা যুবক জ্বরে এমন হাসপাতালের বিছানায় শুয়ে আছে, ব্যাপারটা খুব লজ্জাজনক লাগছে তার কাছে। এর মাঝে বড় মামাকে খুব দুশ্চিন্তিত দেখলো। তার ধারণা জাওয়াদের টাইফয়েড বা ডেঙ্গু হয়েছে, করোনাও হতে পারে। এখন যদি করোনার খুব বেশি শক্তি নেই, তবুও তিনি মাস্ক পরে বসে আছে। একটু পরপর স্যানিটাইজার দিয়ে হাত মুছছেন। ডাক্তার এলো কিছুক্ষণ বাদে। জাওয়াদের স্যালাইন শেষ হয়েছে। ডাক্তার তাকে দেখে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? জি ভালো, গলা শুকিয়ে আসছে। জ্বর আছে সেই কারণে এমন লাগছে। আপনার এখন জ্বর নেই, টেম্পারেচার নর্মাল, তবে জ্বর আবার আসতেও পারে। কিছু টেস্ট করতে দিয়েছি, সেগুলো রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে। আপনার কি শ্বাসকষ্ট আছে? জি না, হালকা গলা ব্যথা। পেট খারাপ?
বুঝতে পারছি না। আচ্ছা। বলেই ডাক্তার কাগজে কিছু ঘষাঘষি করে চলে গেল। চিঙ্কি তখনও জাওয়াদের পাশে দাঁড়ানো। তার বেশ বিব্রত বোধ হচ্ছে। তার ধারণা এই জ্বর তার জন্য। পরশুদিন অমন ঠান্ডায় জাওয়াদ বের না হলে এমন হতো না। জাওয়াদ উঠে বসলো, সকুঞ্চিত স্বরে বলল, আমার কি হয়েছিল? মির্গি বেরাম। জ্যোতি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল। জাওয়াদ অবাক স্বরে শুধালো, ভোরে তোর ঘর থেকে ফোনের শব্দ পাচ্ছিলাম। আমি যে দেখি তোর ফোন বাজছে, অথচ তুই কাঁপছিস। গায়ে হাত দিয়ে দেখি জ্বর। ডাকছি সাড়া দিচ্ছিস না। ভয় পেয়ে গিয়েছিলাম। বাবা বললেন জুতো শুকাতে, লাভও হলো না। ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভাগ্যিস পাবেল ভাইকে ফোন দিলাম, সে তাড়াতাড়ি ছুটে এলো। তারপর তোকে এখানে নিয়ে এসেছি। দীপশিখা আপু তোকে ফোন করেছিল, বিধায় আমি তোকে হসপিটালে অ্যাড্রেস দিয়েছি। আচ্ছা ভাইয়া, তোর আজকাল কি হয়েছে বলতো? এমন ভয়ঙ্কর জ্বর বাঁধালি কি করে? আমি কি জ্বরকে নেমন্তন্ন দিয়েছে? বলেছে আয় আমার গায়ে বস। আমি কি করে জানবো? ঝগড়া স্বরে উত্তর দিল জাওয়াদ। জ্যোতি মুখ ভেঙচি কেটে বলল, তোর মতো অকৃতজ্ঞ বাপু জীবনে দেখিনি। কথায় থ্যাংক ইউ বলবি, তা না ঝামটে দিচ্ছিস। এই জন্যই বলে কারো উপকার করতে হয় না। শোন, তোর উচিত আমাকে আর পাবেল ভাইয়াকে রেস্টুরেন্টে ট্রিট দেওয়া। কথায় জীবন বাঁচালাম, শুক্রিয়া করবি, তা না। ভ্যান করিস না তো, গা গুলাচ্ছে। বমি করে দেবো তোর গায়ে। আব্দুল হামিদ গলা খাকারি দিতেই ভাই বোন থেমে গেল। তিনি দীপশিখা আর তরঙ্গিনীর উদ্দেশ্যে বললেন, মা তোমরা কিছু খেয়ে নিবে চলো, দুপুর হয়ে গেছে। সেই কখন থেকে বসে আছো? না না আঙ্কেল, ব্যস্ত হবেন না। জাওয়াদ সাহেবের জ্ঞান ফিরেছে, জ্বর কমেছে, তাই আমরা এখন বাসায় যাব। বাবা মা চিন্তা করছে। বিনয়ী স্বরে উত্তর দিল দীপশিখা। আব্দুল হামিদ তার হবু পুত্রবধূর ওপর বেশ প্রসন্ন। কি ভালো মেয়ে! এখন থেকে তার অকর্মণ্য পুত্রের প্রতি কতটা যত্নশীল। তিনি বেশ প্রসন্ন কণ্ঠে বলল, তোমার বাবা মাকে আমার সালাম দিও, আর বলিও আমার সাথে কথা বলতে। তরঙ্গিনী এবং দীপশিখা বুঝলো কি বিষয়ে তিনি কথা বলতে চাইছেন। দীপশিখা খুব নরম স্বরে বলল, আচ্ছা আঙ্কেল। তারপর জাওয়াদের দিকে ফিরে বলল, আপনি বিশ্রাম করুন, আমরা আসছি। চলে যাবে? করুণ স্বরে শুধালো জাওয়াদ। দীপশিখা বেশ লজ্জা পেল। লোকটি এমন ভাবে কথা বলছে যেন তাদের মাঝে গভীর প্রণয়। দীপশিখার হৃদস্পন্দন প্রগাঢ় হলো। খুব জড়তা নিয়ে বলল, বিকেলে একবার দেখে যাব, আপনি বিশ্রাম করুন। জাওয়াদ মাথা নাড়ালো। কেবিন থেকে বের হতেই তরঙ্গিনী হাসতে হাসতে বলল, জুলিয়েটের বুক থেকে পাথর নেমেছে। ধ্যাত আপু, কি সব বলিস তুই? বলবো না? তুই যেভাবে প্যানিক করছিলি, ঘেমে নিয়ে একাকার হাল করেছিলি। করব না। একটা মানুষ হুট করে এতটা অসুস্থ হয়ে যায় নাকি? ভয় পেয়েছিলি বুঝি? দীপশিখা কিছু সময় চুপ থেকে বলল, খুব ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল আমি বুঝি মারাই যাচ্ছি। এতটা ভয় আগে কখনো পাইনি আপু। তরঙ্গিনী হাসলো, শুধু কিছুই বলল না। তার হাসি দেখে দীপশিখার গা জ্বলছে। এই আপুটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধুরন্ধর মহিলা। এই মহিলা শুধু হাসবে কিন্তু কিচ্ছু বলবে না। অসহ্য। জাওয়াদের গায়ে জ্বর নেই। সে পা লম্বা করে শুয়ে আছে। শরীরে ব্যথা করছে। বিশ্রী জ্বর হয়েছে তার। এই জ্বরে খাবারের রুচি চলে যায়। জাওয়াদের মুখে রুচি নেই। তার সামনে বসে পাবেল বিরিয়ানি খাচ্ছে। ব্যাপারটি দেখে অত্যন্ত রাগ হলেও সে কিছুই বলতে পারছে না, কারণ সে তার প্রাণ বাঁচিয়েছে। তাই তার হাবাতে পনা দেখতে হচ্ছে। কিন্তু সেটা চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় বিয়ের ব্যাপার নিয়ে বাবা বেশ উত্তেজিত। তিনি চিঙ্কিকে যতটা পছন্দ করেছেন তার থেকে বেশি পছন্দ করা শুরু করেছেন। ব্যাপারটি জাওয়াদের জন্য মোটেও সুখময় কিছু নয়, কারণ সে চিঙ্কিকে বিয়ে করতে চাইছে না। চিঙ্কিকে বিয়ের কথা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। দুঃস্বপ্নের ভয়ে সে চিঙ্কির সাথে দেখা করে। গত রাতে স্বপ্নে মেয়েটা চিঙ্কি ছিল, যার জন্য এমন ভয়ানক জ্বর এসেছে তার। চিঙ্কির স্বপ্নগুলো এখন আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এখন তো জীবনের ঝুঁকিও হয়ে যাচ্ছে। আপাত দৃষ্টিতে চিঙ্কিকে বিয়ে করা অতি উত্তম উপায়। এতে করে সে এসব ঝামেলা থেকে পরিত্রাণ পাবে। কিন্তু কোথাও না কোথাও বেশ অপরাধীও লাগে নিজেকে, কারণ সে চিঙ্কিকে ভালোবাসে না। চিঙ্কিকে শুধু নিজের জন্য ব্যবহার করছে। ব্যাপারটি মোটেও মন সায় দিতে চাইছে না।
তাকে চিন্তিত দেখে আব্দুল হামিদ সাহেব ভারী গলায় বললেন, এত চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে। আর অফিসে জানিয়ে দাও তুমি যেতে পারবে না। বারান্দায় খোলা চুলে দাঁড়িয়ে আছে দীপশিকা। তমসার কৃষ্ণরঙ্গ পৃথিবীর সব আলো শুষে নিয়েছে। তাদের এলাকায় কারেন্ট নেই, ফলে ঘুটঘুটে আঁধারে ডুবে আছে সব। তাদের বিপরীতে বড় 6 তলার বারান্দায় দুটি মানবী গুজগুজ করে গল্প করছে। তারা কি গল্প করছে? নিশ্চয়ই কোনো বিশেষ কিছু। এরা এই বাড়িটায় নতুন এসেছে, বিবাহিত দম্পতি, শুধু স্বামী স্ত্রী থাকে। মেয়েটি অসম্ভব সুন্দরী, ছেলেটি অতটা সুন্দর নয়, অথচ কি চমৎকার লাগে তাদের। আচ্ছা, তাকে আর জাওয়াতকেও কি এই বিয়ের পরে এমন লাগবে? তারাও কি এমন খোলা আকাশে কৃষ্ণ আধারে গল্প করবে? কি গল্প করবে? জাওয়াতকে তার কপালে আসা চুলগুলো পরম আদলে কানে গুঁজে দেবে? ভাবতেই ঠোঁটের কোণে উকি দিল স্নিগ্ধ হাসি। তখন বাবার স্বর শোনা গেল, চিঙ্কিমা আসবো? বাবা খুব কম অনুমতি নেয়। অনুমতি নেওয়া মানে সে কোনো বিশেষ কারণে এসেছে। চিঙ্কি বারান্দা থেকেই উত্তর দিল, বাবা এসো। মোস্তফা মেয়ের ঘরে ঢুকলেন। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবে মেয়ে যে বারান্দায় অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারলেন। মোস্তফা তার 2 মেয়েকেই ভালোবাসেন, তবে চিঙ্কিকে বেশি ভালোবাসেন, কারণ মেয়েটি তার প্রতিচ্ছবি। দুনিয়া বলে মেয়েরা যদি বাবার মতো দেখতে হয় তবে অত্যাধিক সুখী হয়। কথাটা চিঙ্কির ক্ষেত্রে বেশ ভুল, কারণ সে সমাজের কাছে তাচ্ছিল্য ছাড়া কিছুই পায়নি। বাবা মা তার দুর্বল সন্তানের প্রতি বেশি যত্নশীল হন। চিঙ্কি দুর্বল না, তবুও মোস্তফা তাকে বেশি আদর করেন। মেয়েটিকে সমাজ বোঝে না, কঠোর নারীর তুলতুলে হৃদয়টাকে তারা অমূল্য দেয় না। মোস্তফা মেহের পাশে দাঁড়ালেন, মৃদুস্বরে বললেন, অন্ধকারে ভয় লাগে না মা? না বাবা, লাগে না, কারণ আমি জানি তুমি আছো। সেটাও ঠিক। আমি তোর জন্য মিষ্টি এনেছি, লুকিয়ে রেখেছি 2 পিস। খাবি? বাবা তুমি কিছু বলবে? সংকোচ করো না। মোস্তফা জানেন মেয়ে তাকে ঠিক ধরে ফেলবে, তাই সংকুচিত স্বরে বললেন, জাওয়াদের বাবা ফোন করেছিল মা, উনি তোমার মতামত জানতে চাইছে। দীপশিকা কিছু সময় চুপ থেকে ধীর স্বরে বলল, আচ্ছা বাবা, ধরো কেউ যদি তোমাকে একবার কাঁদায়, তাকে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায়? মোস্তফা কোনো প্রশ্ন করলেন না, মেয়ের হেয়ালির অর্থ খুঁজে চাইলেন না। হেসে খুব ধীর স্বরে বললেন, পুরুষ মানুষ খুবই অদ্ভুত প্রাণী রে মা। তাদের পৃথিবীটা বিশাল নয়, তারা বিশাল পৃথিবীর ভেতর একটি ছোট্ট পৃথিবীকে আগলে রাখতে ভালোবাসে। সেই পৃথিবীর চোখে জল তাদের সহ্য হয় না রে। এখন যে তোমাকে কাঁদিয়েছে, তুমি যদি তার সেই ছোট্ট পৃথিবীর একজন হও, তবে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যেতেই পারে। দীপশিখা হাসলো, শুধালো, জাওয়াতকে তোমার কেমন লাগে বাবা? ভালো। আমারও ভালো লাগে। আমি কি হ্যাঁ বলে দিব? দাও। মোস্তফা খুশি হলেন, মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই কি আমাকে খুশি করতে বললি মা? না বাবা, আমি সত্যি ওনাকে পছন্দ করি। একটা কথা মনে রাখবে মা, তোমরাই আমার পৃথিবী। তোমাদের চোখে জল আমার সহ্য হয় না। বাবা কি বুঝাইতে চাইলো চিঙ্কি তা বুঝতে কষ্ট হলো না। অন্ধকারে তার হাসি দেখা গেল না, তবে সে হাসছে, মন খুলে হাসছে। জাওয়াদের সব রিপোর্ট স্বাভাবিক এলো। তার ডেঙ্গু হয়নি, সামান্য জ্বর। ডাক্তার জানালেন সে অতিরিক্ত মানসিক চাপ নিয়ে ফেলেছে বলে এমন হয়েছে। যা শুনে আব্দুল হামিদ মুখ বাঁকালেন, দাঁত খিচিয়ে বললেন, অপদার্থ। জাওয়াত অবশ্য গা মাখালো না। জ্বরের বাহানায় হাসপাতালের নথি দেখিয়ে 7 দিন ছুটি নিল জাওয়াত। ইনচার্জ বেচারা চায় না যাবার আনন্দ ভুলে জাওয়াদের কাজ করছে। সে অনুতপ্ত, তার ধারণা জাওয়াদের জ্বরের কারণ সে। হবেই বা না কেন? জাওয়াদের মতো ছেলেকে সে বকেছে শুধুমাত্র দেরিতে আসার জন্য। চাকরির এতদিনে কেউ তার ভুল ধরার সাহস পায়নি। তার নামে কোনো অভিযোগ নেই। সবকিছুতে পারদর্শী ছেলেটিকে সামান্য দেরিতে আসার জন্য বকাঝকা করা মোটেও উচিত হয়নি তার। তাই সে নিজ থেকে তার ছুটির আর্জিকে সমর্থন জানিয়েছে। এখন 7 দিন জাওয়াতের কাজ পায়ের উপর পা তুলে কাটানো। তাকে কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেটাও একটা রহস্য। তার বিশ্বাস হচ্ছে না আব্দুল হামিদ স্যারের মতো মানুষ ভয় পেয়েছে। অবশ্য জাওয়াদের এই ছুটি নেবার আরেকটা কারণ আছে, সেটা হলো সে একজন সম্মানিত জাদুটোনা ভাঙানোর মানুষ খুঁজে পেয়েছে।
মানুষটিকে ঠিক কি বলা যায় জাওয়াদের জানা নেই, তবে বড় মামি তাকে বেশ মান্য করেন। তার পড়া পানি, পড়া কলম, পড়া কাগজের বেশ জনপ্রিয়তা আছে। বড় মামি বিশেষ কাজের আগেই তার পরামর্শ নেন। জাওয়াদের জ্বর শুনতেই তিনি তার এই পড়া বাবার থেকে পানি পড়া নিয়ে এসেছে। জাওয়াদের কাছে বড় মামির এসব কাজ অন্ধবিশ্বাস লাগতো। এটা নিয়ে বেশ হাসাহাসিও করতো সে, কিন্তু এখন মনে হচ্ছে একবার লোকটির সাথে দেখা করা প্রয়োজন। চিঙ্কি স্বপ্নের থেকে হয়তো সে তাকে পরিত্রাণ দেওয়াতে পারে। বড় মামির কাছ থেকে লোকটির ঠিকানা নিয়ে পাভেলকে বলক দাবা করে জাওয়াত সেখানে গেল। বক্সিবাজারের এক পুরনো চুন ঘষা চারতলার সামনে দাঁড়িয়ে আছে তারা। পাভেল বন্ধুর উপর ভীষণ বিরক্ত, কিন্তু প্রকাশ করতে পারছে না। জ্বর থেকে উঠে মাথা খারাপ হয়ে গেছে বলে সান্ত্বনা দিল নিজেকে। যা ভেবেছিল পড়া বাবা দেখতে মাজারের দরবেশের মতন উস্কো খুস্কো চুলের পাগল পাগল ধরনের, যার চোখের মধ্যে একটা বহির জাগতিক ব্যাপার স্যাপার থাকবে, অথবা আনচান পরিহিত বেশ চমৎকার দাড়ি থাকবে, মাথায় টুপি আর তার উপর ঘুতরা থাকবে। দিনদার চেহারা, যা দেখে মনে হবে লোকটি নিজেকে জাগতিক চাহিদা থেকে মুক্ত করে ফেলেছে। কিন্তু না, লোকটি তার একটি চিন্তার ধারও গেছিল না। আধুনিক তার পোশাক আশাক, তিনি যেভাবে পড়া জিনিসপত্র দেন, এটা বেশ বড় একটা ঘর। ঢোকার সময় টিকিট কাটতে হয়। দুজন অ্যাসিস্ট্যান্ট আছে তার। পাভেল আর জাওয়াত মুখ চাওয়াচাই করলো। এই কি পড়া বাবা? লোকটির বয়স 40 না। জাওয়াতকে দেখে তার সহকর্মী শুধালো, আপনার নাম? জাওয়াত হামিদ। নাসরিন বেগমের ভাগ্নে। জি। আসুন। জাওয়াত পড়া বাবার সামনে বসলো। তার চোখে মুখে ইতস্ততা। পড়া বাবা মিষ্টি হেসে বলল, চিন্তা করো না, ঠিক জায়গায় এসেছো তুমি। আপনি মনে পড়তে পারেন? পড়া বাবা রহস্য করে হাসলেন। তার পাশে গ্লাস ভর্তি পানি। একটু পানিতে চুমুক দিয়ে বললেন, বলো কি সমস্যা? জাওয়াদের মনে সন্দেহ কাটেনি। 20-500 টাকা দিয়ে টিকিট কেটেছে সে, তাই তাকে সবটা খুলে বলল। পড়া বাবার কপালে ভাঁজ পড়ল। সে খুব গম্ভীর হয়ে বললেন, তোমার সমস্যাটা খুব জটিল। এমন সমস্যা আমি খুব কমই শুনেছি। আমার একটু ভাবতে হবে। তিনি বিড়বিড় করে কিছু বললেন, তারপর ধীরে স্বরে বললেন, তোমার সমস্যার কারণটা আমি মনে হয় ধরে ফেলেছি। আমার কাছে তা সমাধানের দুটো উপায় আছে, একটি সহজ, অন্যটি জটিল। তবে তার পূর্বে আমার কিছু জানার আছে। লোকটির মুখ থমথমে, চোখে মুখে চিন্তার প্রলেপ। তার কপালে সমান্তরাল রেখাগুলো প্রকার হয়েছে। ফলে জাওয়াত এবং পাভেল মুখ চাওয়াচাই করলো। উৎকণ্ঠিত গলায় শুধালো, কি সে উপায়গুলো? পড়া বাবা একটা ডিম বের করে দিল, এগিয়ে দিয়ে বলল, বলবো। তার আগে এই ডিমটা মাজায় বেঁধে রাখবো। একদিন মাজায় বেঁধে রাখবে, আগামীকাল ঠিক এই সময় আসবে। আমি ডিম ভেঙে দেখব, তারপর আমি উপায় বলবো। ডিম দেখে মুখ বিকৃত করে ফেললো জাওয়াত। জাওয়াত অন্ধবিশ্বাসী নয়, ফলে মাজায় ডিম বেঁধে রাখার ব্যাপারটি মোটেও পছন্দ হলো না তার। উপর থেকে সূচিবাই স্বভাব থাকায় মুখ বিকৃত করে শুধালো, এই ডিম বেঁধে কি হবে? লোকটির মুখে বিরক্তি ভাব এলো না। হয়তো এমন প্রশ্ন তাকে বহু মানুষ জিজ্ঞেস করে। প্রশ্ন করা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তারা অন্য জীব থেকে আলাদা করে। যদি প্রশ্ন করা বন্ধ হয়ে যায়, তবে মানুষ হয়ে যাবে পোষ্য প্রাণী। পড়া বাবা মৃদু হেসে ভারী স্বরে বললেন, এই ডিম বলে দিবে তোমার উপর কোনো জাদু হয়েছে কিনা। সেটা বুঝবেন কি করে? সেটা আগামীকাল বুঝে যাবে। আমি মাঝে বাঁধতে পারবো না। ভেঙে গেলে গায়ে মাখামাখি হবে। ডিমের গন্ধ আমার সহ্য না। লোকটি হাসলো, কপট হাসি, যে হাসি বুঝতে দেয় না তার মস্তিষ্কে কি চলছে। তারপর মৃদু স্বরে বলল, বেশ, তোমার সঙ্গে স্পর্শে রেখে তাহলেই হবে। আমি যা ভাবছি সেটাই যদি হয়, তবে ব্যাপারটা থেকে পরিত্রাণ সহজ হবে। কিন্তু যদি তেমন কিছু না হয়, তবে আমার কাছে হয়তো এই সমস্যার সমাধান নেই। যাদের মুখ গম্ভীর হয়ে গেল। সূক্ষ্ম ত্রাসের ছাপ পরিলক্ষিত হলো। স্বপ্ন সমস্যায় কি কোনো পরিত্রাণ নেই? বাবা উঠে পড়ে লেগেছেন বিয়ের জন্য। এই সমস্যার কারণে জাওয়াত বাবাকে কিছু বলতেও পারছে না। এর মাঝে পাশ থেকে পাভেল ফিস ফিস করে বলল, টপ মরছে। ডিমের ভেতরে দিয়ে কি জিন বের হবে? আজাইরা সব টাকা খাওয়ার ফোন দি। জাওয়াত বিরক্ত হলো বন্ধুর উপর, রাগী স্বরে বলল, সবটা পরিত্রাণের উপায় আছে তোর কাছে? পাভেল চুপ করে রইল। বন্ধুকে তো মুখের উপর পাগল বলা যায় না। পড়া বাবা পাগলের দিকে চেয়ে রহস্য করে হাসলো। একটা ছোট বাটি এগিয়ে বলল, তোমার বোধহয় আমার যোগ্যতার উপর সন্দেহ।
নাও এই বাটিটা ধরো। বাটি দিয়ে কি করব? আমার চাকরি আছে, ভিক্ষা করার প্রয়োজন নেই। বেশি কথা বলার বাতিক আছে তোমার, কিন্তু প্রেমিকার সামনে মুখ থেকে তো একটা শব্দ বের হয় না। প্রেমিকার ভাই জানলে কি হবে জানো তো? পরা বাবার কথায় পাবেলের চোখ বিস্ফোরিত হলো। তার মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। অপলক হতবিহব্বল চোখে তাকিয়ে রইল কিছু সময়। তার হতভম্ব বিহব্বল মুখখানা দেখে পরা বাবার হাসি বিস্তৃত হলো। বাটিটা এগিয়ে বলল, পানিটা খাও। পাবেল শুকনো স্বরে বলল, এই পানি খেলে কি হবে? প্রেমিকার ভাইয়ের কাছে মার খাবে না। পাবেলের সন্দিহান চোখে তাকালো। জাওয়াত অবাক স্বরে বলল, তোর প্রেমিকের ভাই আছে নাকি? তার প্রশ্নে একটু অপ্রস্তুত হলো পাবেল। আমতা আমতা করে বলল, ভাই থাকা কি অপরাধ নাকি? বাপ আছে, মা আছে, ভাইও আছে। জাওয়াত খিচিয়ে উঠে বলল, আমি কখন বললাম অপরাধ? তুই ঘামছিস কেন? পাবেল কপালে হাত বুলালো। সে আসলেই ঘামছে। পরা বাবা হাসছেন। তার হাসির শব্দ নেই, কিন্তু পাবেলের গায়ে কাটা দিচ্ছে। সে কি ভয় পাচ্ছে? এই মানুষটি কি আসলেই আধ্যাত্মিক কিছু? তার কি কোনো অলৌকিক শক্তি আছে? কিন্তু এসব তো কেবলই কথার কথা। মানুষের মধ্যে কোনো অলৌকিক শক্তি থাকে না। কপটতা আর প্রভাবিত করার বুদ্ধিকেই আমরা হতদরিদ্র সমস্যায় জর্জরিত কাঙ্গাল মানুষ অলৌকিক ক্ষমতার নাম দিই। পাবেলের এই অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে। মানুষটি সাইকিক টাইপের কিছু কি, যারা মন পড়তে পারে? পাবেল বাটিটা নিল। চুমুক দিতেই পরা বাবা মোলায়েম স্বরে বলল, তোমার বিয়েটা এই বছরই হবে। সাথে সাথে পাবেল কাশতে শুরু করলো। নাকে মুখে পানি উঠে একাকার অবস্থা। জাওয়াত তার মাথায় হাত দিয়ে চাপড় দিচ্ছে। পাবেল কাশছে, জোরে জোরে কাশছে। কাশি থামছে না। পরা বাবা হাসছেন। তার হাসিটা খুব বিশ্রী, ছমছম করা হাসি। জাওয়াতরা বাসায় ফিরল বিকেলের দিকে। পাবেলের অবস্থা নাজেহাল। চোখ মুখে রুগ্ন ভাব ফুটে উঠেছে। পরা বাবার পরা পানি খাওয়ার পর থেকেই তার অবস্থা খারাপ। গা গুলাচ্ছে, বমি বমি পাচ্ছে। খচ্চর লোকটি নিশ্চয়ই কিছু মিছিয়ে দিয়েছে, নয়তো সুস্থ মানুষের এমন হবার কথা নয়। পাবেলের পানিটা খাওয়া উচিত হয়নি, কিন্তু প্রেমিকার কথা ওঠায় সে দ্বিধান্বিত হয়ে গিয়েছিল। কারণ প্রেমিকা বিষয়ক কথা সে কারোর কাছে কখনো করেনি। জাত পাবেলের এমন অবস্থা দেখে বেশ ভয় পেয়েছে। পরা বাবাকে সে একেবারে বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। কারণ পাবেলের প্রেমিকার কথা তাকেও ভাবাচ্ছে। পাবেলের প্রেমিক একটি রহস্য, অমীমাংসিত রহস্য, যে রহস্যের আজ সে পেয়েছে 1 মাস হবে। সেখানে এই মেয়ের কথা ওই লোকের জানার কথা না। তার ক্ষমতাকে একেবারে তাচ্ছিল্য করতে পারছে না সে। ডিমটা সে নিয়ে এসেছে, একটা থলেতে ভরে রেখেছে পরা বাবার সহযোগিতায়। বাসায় ঢুকতেই পাবেলের মুখে মিষ্টি গুজে দিল জ্যোতি। কারোর হাতে কিছু খাওয়া যাওয়াদের অপছন্দ, তার গা গুলাই। কিন্তু জ্যোতি নামক বদ মহিলাটি জানা সত্ত্বেও এই কাজ করবে। জাত মুখ বিকৃত করে বলল, কিসের খুশিতে লাফাচ্ছিস? বাংলাদেশকে দ্রুতবার মতো স্বাধীন হয়েছে নাকি অবশেষে পাশ করেছিস পরিসংখ্যানে? জ্যোতি তার খোঁচাকে গা মাখালো না, কারণ সে খুব খুশি। সামনে বড় লোক হতে চলেছে সে। গত স্বরে বলল, তুই যা খুশি তাই বল, আমি গা মাখাবো না। কারণ দিন 15-র মধ্যেই আমার সুদিন আসছে। কি হবে দিন 15-তে? তোর বিয়ে হবে আর আমি হব বড়লোক। দাঁত বের করে উত্তর দিল জ্যোতি। জাওয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বিয়ে মানে? চিঙ্কি হ্যাঁ বলে দিয়েছে। বড় মামার উচ্চ হাসির শব্দ কানে আসছে। তার প্রথম ঘটকারি সফল। এবার জ্যোতির পালা। পাত্র সে ঠিক করে ফেলেছে। আব্দুল হামিদ সাহেবের অনুমতি দিলেই সে পকেট থেকে ছবি বের করবে, কিন্তু আপাতত নিজেকে সংযত রেখেছে। বিয়েটা হয়ে গেলেই তিনি নিজ থেকেই আব্দুল হামিদের সাথে কথা বলবেন। আব্দুল হামিদ সাহেব ছেলেকে জড়িয়ে বললেন, আমি আজ সত্যি অনেক খুশি। জাওয়াত পাথর হয়ে গিয়েছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। পাবেলের দিকে তাকাতেই সে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, অল দ্য বেস্ট। জাওয়াত তার চিন্তার ঘরে হুটোপুটি খাচ্ছিল। তখনই ফোনের টিং করে সাউন্ড শোনা গেল। পকেট থেকে মোবাইলটা বের করতেই দেখলো চিঙ্কির মেসেজ। ঠিক 6টায় আমার টিউশন, বাসার সামনে দাঁড়াবেন, কাজ আছে। সরুগলির চতুর্থ বাসার সামনে দাঁড়িয়ে আছে দীপশিখা। পরনে একটি নীল সালোয়ার কামিজ, চুলগুলো বেনি করে এক পাশে নিয়ে রেখেছে। আজ চশমা পনেরই, লেন্স পরেছে, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখে কাজল। নিচ থেকেই সাজগোজ করেছে। তরঙ্গিনী তাকে সাজায়নি, সে সেজেছে জাওয়াদের জন্য। নিজের এমন কাজে দীপশিখা নিজের খুব হাসি পাচ্ছে।
তাকে যখন তরঙ্গিনী সাজতে দেখতো সে খুব কটাক্ষ করত, কিন্তু আজ বুঝলো তরঙ্গিনীর সাজার রহস্য। সে তার প্রিয়তমের জন্য সাজত, যেমন দীপশিকা সেজেছে। প্রিয়তমের জন্য সাজতে ভালোই লাগে। দীপশিকা আজ ঠিক করেছে সে আজ মোটেই অপমান করবে না জাওয়াতকে, মিষ্টি মিষ্টি করে গল্প করবে। সেই গল্পের ফাঁকে তাকে বলবে মনের কথা। শুনুন মশাই, আপনার এতদিনের প্রচেষ্টা সফল হয়েছে। চেনা জানার পাঠ চুকিয়ে এবার নতুন অধ্যায়ে পা রাখতে চাই। আচ্ছা, হুট করে এমন কথা বললে কি জাওয়াত চমকে যাবে? সে যখন জেনেছে দীপশিকা বিয়ের জন্য রাজি হয়েছে, তার অভিব্যক্তি কেমন ছিল? সে খুশি হয়েছিল? তার মুখের ভাব কেমন ছিল? ইস, দেখতে পারলে ভালো হতো। চিন্তায় মেঘের মধ্যে একটা বাইক খুব জোরে ব্রেক কষল। হেলমেট খুলতে খুলতে অস্থির স্বরে জাওয়াত শুধালো, কি কাজ? জাওয়াত হাঁপাচ্ছে, ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। জাওয়াদের ফর্সা কপালে ঘামের বিন্দুগুলো সোডিয়ামের হলুদ আলোতে চকচক করছে। দীপশিকার মনে হলো এত সুন্দর পুরুষ সে কখনো দেখেনি। হেসে শুধালো, আপনি কি বাতাসের সাথে পালা দিয়ে এসেছেন? জাওয়াত অস্থির গলায় বলল, ভেবেছি জরুরি কিছু। তুমি তো এইভাবে আসতে পারো না। এবার বলো, এত জরুরি তলবের কারণ? জাওয়াদের কথায় হাসলো দীপশিকা। উত্তর না দিয়ে বসলো জাওয়াদের পেছনে, ঘাড়ে হাত রেখে বলল, চলুন ঘুরতে যাব। আপনি আমাকে বাইকে করে রাতের শহর দেখাবেন। এখন? কেন? আমি তো আপনাকে কখনো বলিনি। এখন তাহলে আমার আবদারে আপনি কেন বলছেন? জাওয়াত ভাষা হারিয়ে ফেললো, কি বলবে। ফলে অসহায় স্বরে বলল, কোথায় যাবে? যেখানে আপনি নিয়ে যাবেন। জাওয়াত ফ্রন্ট মিরর দিয়ে চাইলো চিঙ্কির দিকে। চিঙ্কি আবার নীল পড়েছে। নীল রঙে তাকে নীলাম্বের মতো লাগছে, নির্মল নিষ্পাপ। সে আজ খুব যত্ন করে সেজেছে। জাওয়াত বুঝতে পারলো এই সাজের রহস্য। মেয়েটি তার জন্য সেজেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। চিঙ্কি এত দ্রুত বিয়েতে রাজি হয়ে যাবে সে বুঝতেই পারেনি। সে তো শুধু এই স্বপ্ন সমস্যার পরিত্রাণ চেয়েছিল। শান্ত সরবনের মতো জীবনে এই স্বপ্ন বিষ পোকার মতো তিক্ত করে তুলেছে তার জীবন। এই স্বপ্ন থেকে পরিত্রাণ পেলে চিঙ্কিকে সবটা খুলে বলে দিবে। বিয়ের এই তরোয়ারটা গলা থেকে নামানো এখন অনিবার্য হয়ে গেছে। চোখ সরিয়ে গাঢ় স্বরে বলল, ঘুরতে চাইছো তুমি, আর বলছো আমাকে নিয়ে যেতে? এটা কেমন কথা? কারণ আমি চাই আপনি আজ আমাকে ঘোরাবেন। এই যাওয়ার কারণ? আপনি বড্ড প্রশ্ন করেন, এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগছে না আমার। জাওয়াত বাইকে স্টার্ট দিল। ডিমের থরি ঝুলছে হ্যান্ডেলে। চিঙ্কি সেটা খেয়াল করে বলল, ডিম কিনেছেন? বাসায় রেখে আসতেন। ডিম দেখে একটু অস্বস্তি হলো জাওয়াদের। পরা বাবা সাথে রাখতে বলেছেন বিধায় বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে এনেছে। এখন ফেটে না গেলে হয়। একটা ডিম নিয়ে ঘোরা বেশ অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু সে বাধ্য। তাই শুকনো গলায় বলল, ভুলে গেছে। আচ্ছা, একটা ডিম কিনেছেন কেন? এমন প্রশ্ন খুব স্বাভাবিক। জাওয়াত আমতা আমতা করে বলল, একটাই ডিম ছিল। দোকানে একটাই ডিম ছিল? হ্যাঁ। স্ট্রেঞ্জ। জাওয়াত কথা বদলানোর জন্য বলল, কিছু খাবে? তোমার পছন্দের চটপটি বা ফুচকা? আমার অবশ্য দুপুরে কিছু খাওয়া হয়নি, ক্ষুধা লেগেছে। সে কি কিছু খাননি? চিঙ্কির কণ্ঠে উৎকণ্ঠা প্রকাশ পেল। পর মুহূর্তে শাসনের স্বরে বলল, আপনি তো বড্ড অনিয়ম করেন। কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিলেন, মনে নেই? আসলে একটা কাজে গিয়েছিলাম, আসতে আসতে বিকেল হয়ে গেছে। খেয়ে আসতেন। তাহলে তোমাকে দাঁড় করে রাখতে হতো যে? চিঙ্কির বুকটা ধক করে উঠল। বুকের মধ্যখানটা আনচান করে উঠল। এক তীব্র ভালো লাগা তাকে ঘিরে ধরলে যেন। চিঙ্কির কাছে এই অনুভূতিটা খুব নতুন। কিশোরী সত্তায় ভালো লাগার অনুভূতি থেকে প্রগাল এই অনুভূতি। ঠোঁটে কোণে ভেসে উঠল প্রশান্ত হাসি। ধীর স্বরে বলল, তাহলে কোনো রেস্টুরেন্টে চলুন, আমার মন রক্ষা করার দরকার নেই। ধানমন্ডি লেক পারের একটি দোতলা রেস্তোরাঁ। থাই গ্লাস দিয়ে লেক দেখা যায়। রাতে অন্ধকার দেখায় জায়গাটা। ঝোপের আড়ালে ঘুট ঘুটে কালো পাখির স্রোত বোঝা যায় না। লাইটের ধারে মশাদের জাগ দেখা যায়। বিকেল হলে অবশ্য দৃশ্যটা ভিন্ন হতো। এখানে দেখা যেত কপত কপতি। কেউ বা হাতে হাত গলিয়ে হাসছে, মনের কথাগুলো বলছে। প্রেমিকার চুলের মিষ্টি গন্ধ লুটবে প্রেমিক। আদর করে কপালে চুল গুজে দেবে। প্রেমিকার ঠোঁটে লুটিয়ে পড়বে হাসি। চিঙ্কি এক মনোযোগে তাকিয়েছিল লেকের দিকে। জাওয়াত অর্ডার করলো, ক্ষুধা লেগেছে। পা বেলে শরীর খারাপ না হলে বক্সিবাজার থেকে খেয়ে আসতো। খাবার এলো অনেকক্ষণ পর। চিঙ্কি শুধু একটা শুকনো সালাদ নিল।
জাওয়াত নিজের খাবারটা খেতে খেতে বলল, তোমাকে একদিন আমাদের বাড়িতে যেতে হবে। কেন? কেনাকাটার জন্য। মামি তোমাকে সাথে নিয়ে কেনাকাটা করতে চাচ্ছেন। আমার মা থাকলে অবশ্যই এমন কিছু হতো না। মামির চিন্তা ভাবনা মডার্ন। আমি অবাক হয়েছে, বাবা মানা করেননি, অথচ তার চিন্তা ভাবনা কিন্তু খুব গেলে। বাবাও মাপের কথা বলছিলেন, তথ্য পাঠাবেন। জাওয়াত একটু থামলো, দ্বিধান্বিত হলো স্বর। তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে বুঝতে পারিনি। খুশি হননি? তেমন কিছু না, আমি একটু সময় চাচ্ছিলাম। চেনা জানাতে শেষ হলো না। আরো চিনবেন? জাওয়াত চোখ তুলে তাকালো, চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলল, যত চিনবো ততই ভালো না? হ্যাঁ সেটা ঠিক, আপনাকে তো অনেক কিছু বলাই হয়নি। আমাদের পরিচয়ের সময়টা অনেক কম। সমস্যা নেই, জীবন তো পড়ে আছে নিজেদেরকে চেনার, আবিষ্কার করার। এখন এর জন্য যতটুকু চিনেছি ততটুকু মন্দ নয়। জাওয়াত একটু থমকালো। চিঙ্কি কিছুই চেনেনি, চিনলে এমন কথা হয়তো বলতো না। মেয়েটাকে কি অহেতুক আশা দিচ্ছে? জাওয়াতের উদ্দেশ্যখানা জানতে পারলে কি মেনে নেবে সে? চিঙ্কি যথেষ্ট বুঝদার মেয়ে, সে হয়তো বুঝতে পারবে চিঙ্কিকে প্রেয়সী নয়, একজন সৎ ভালো বন্ধু বলে মনে করে জাওয়াত। প্রতিটি মানুষের এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে, হয়তো মানসিক সুসঙ্গতি আছে তাদের। কিন্তু বিয়ে, মস্তিষ্ক ঝাপসা হয়ে গেল, দ্বিধান্বিত হলো মন। সে কি চায়? এই প্রশ্নটা উকি দিল। চিঙ্কি মেয়েটাকে কষ্ট দিতে চায় না, কিন্তু নিজের সমস্যার কথাগুলো বলতে পারছে না। সত্যি বলতে জাওয়াত নিজেই জানে না তার সাথে এমন কেন হলো, কিভাবে হলো। একটা স্বপ্ন তার সুন্দর আটপৌরে জীবনে ভূমিকম্প এনেছে, তার যুক্তি তর্ককে এলোমেলো করে দিয়েছে। সে এখন পড়া বাবা শরণাপন্ন। ওই লোক যদি কোনো সমাধান না আনতে পারে সে কি করবে জানে না। হয়তো বাধ্য হয়ে চিঙ্কিকেই বিয়ে করতে হবে, কিন্তু মেয়েটাকে ঠকাতে ইচ্ছে করছে না। তাই সে চায় এই স্বপ্নের একটা সমাধান হোক। রেস্টুরেন্ট থেকে বের হলো তারা। চিঙ্কির কথাগুলো মনেই রয়ে গেল। জাওয়াদের সাথে কথা শুরু হলে শত কথার মধ্যে আসল কথাই চাপা পড়ে যায়। সমস্যা নেই, তারা নেই চিঙ্কির, মানুষটাকে বলার সময় চলে যায়নি। এর মধ্যে জাওয়াত বলল, মিষ্টি খাবে? আজ একটা শুভ দিন, আমাদের উচিত মিষ্টি খাওয়া। আপনি জানেন তো মিষ্টি কি করে বানায়? ময়রাদের কোনোই অবধি হাত থাকে শিরাতে। জাওয়াদের মুখ বিকৃত হলো। চিঙ্কির মজা লাগছে, এই মানুষটাকে বোকা মানানো এত সহজ কেন? জাওয়াত বলল, থাক, মজা করছি, চলুন কোনো পরিষ্কার দোকান থেকে খাবো। এমন মজা করো না, আমার নারী ভরে গলে ওঠে। আচ্ছা আপনি চুমু খেয়েছেন কখনো? চিঙ্কির হঠাৎ প্রশ্নে কেসে উঠল জাওয়াত। না, সে চুমু খায়নি। এই কারণে তার প্রাক্তন তাকে নানাবিধ কথাও শুনিয়েছে। চুমু খাওয়া তার কাছে আনহাইজেনিক লাগে। হয়তো বউকে চুমু খেতে হবে, কিন্তু সেটার জন্য নিজেকে কঠোরভাবে প্রস্তুত করেছে সে। চিঙ্কি মিটিমিটি হাসছে। জাওয়াত বুঝলো মেয়েটা আবার খিল্লি উড়াচ্ছে তার। ফলে মুখখানা একটু ঝুঁকিয়ে বলল, তোমার জন্য তুলে রেখেছে। আফটার অল ভার্জিনিটি বলেও কিছু আছে। জাওয়াত এমন কিছু উত্তর দিবে বুঝতে পারেনি চিঙ্কি। লজ্জায় তার শ্যাম পেল গালে রক্ত জমে গেল, রক্ত কণিকাগুলো উত্তেজিত হয়ে গেল। গলা খাকারি দিয়ে বলল, চলুন মিষ্টি খাবেন। মিষ্টির দোকানের চিঙ্কি মিষ্টি নিল না। জাওয়াত মিষ্টি প্লেট হাতে নিতেই শুধালো, তুমি খাচ্ছ না কেন? খাবো না, ডায়েট করছি। কেন? মা বলেছে ওজন বাড়ানো যাবে না। এখন 70-এ এসে ঠেকেছি, এটা যেন 70-ই থাকে। অন্য সময় হলে পাতাটাতে দিতেও না, কিন্তু পরে ভেবে দেখলাম ঠিকই তো, আপনার মতো এত সুদর্শন পুরুষের সাথে আমার মতো কালো মোটা বেটে মেয়েকে মানাবে না তো। সবাই আফসোস করে বলবে, আহারে ছেলেটার সাথে যাচ্ছে না, রাজ জোটক না। তখন আপনার মন খারাপ হবে, আফসোস হবে, কি দরকার বলুন? চিঙ্কি কথাগুলো হাসতে হাসতে বললেও মোটেও শুনতে ভালো লাগলো না জাওয়াদের। সে রং গরম দেখে মানুষ বাঁচে না। চিঙ্কির প্রতি অনুভূতি নেই বটেই, কিন্তু তাকে কোনো কটাক্ষ করে দেখেনি সে। ফলে নিজের রসগোল্লাটার প্লেটটা চিঙ্কির দিকে এগিয়ে বলল, আন্টিকে বলো জাওয়াদের এসবের সমস্যা। চিঙ্কি মাথা নেড়ে মিষ্টিখানা নিল। তার মনটা আজ খুব ভালো, তার ঠোঁট থেকে হাসি সরছে না। শেষ কবে এমন খুশি হয়েছিল মনে পড়ছে না। এই হাসিটির উৎস এই জাওয়াত নামক ধলা গরু। পড়া বাবার সামনে বসে আছে জাওয়াত। ঘরের সব দরজা জানালা বন্ধ। সামনে জাওয়াদের ডিম, সে এই ডিম কাজ ছাড়া করেনি।
ঘরটাকে একটা তেতো গন্ধটা উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। পরা বাবা ধ্যানমগ্ন। আজ পরনে একটা কালো টি শার্ট, জলপাই রঙের 3/4 প্যান্ট। যে কেউ দেখলে বলবে গুলিস্তানের পকেটমার, কিন্তু তার মুরিদদের কাছে সে অলৌকিক ক্ষমতাধারী। মানুষের চোখ দেখে মন পড়তে পারে। তার পরা জিনিস ধোকা দেয় না। আজও পাবেলকে এক প্রকার বগল ধাবা করে এনেছে সে আসতে চায়নি। যাওদের প্রস্তাবে দাঁত খিচিয়ে উত্তর দিয়েছে, ওই ভূতের বাবার কাছে তুই যা, আমি যাব না। কালকে পানি খাইয়েছে, আজ কি না কি খাওয়াবে। তুই এত ভয় পাচ্ছিস কেন? আজ কিছু দিলে খাবি না? আমি যাব না। না গেলে আমি বরাবর থেকে তোর বান্ধবীর খোঁজ নিয়ে তার ভাইকে জানিয়ে দেব। সাথে সাথেই এক পায়ে রাজি হয়ে গেল পাবেল। চোখ মেলে তাকালেন পরা বাবা। তার সাগরেদ একটা প্লেট নিয়ে এসেছে। সে ডিমটা সেখানে ভাঙলো। ডিমের ভেতরে কুসুম নেই, কুসুমের বদলে কিছু লাল চুল। ডিমটা ভাঙতেই একটা কড়া গন্ধ ছেয়ে গেল ঘরে। পাবেল এবং জাওয়াদের চোখ ছানা বড়া। এটা কি হলো? ডিমের ভেতর থেকে যা বের হলো তা কল্পনাতীত। ডিম তো ভাঙা ছিল না। এগুলো কি করে ডিমের ভিতরে গেল? পরা বাবা গম্ভীর স্বরে বললেন, তোমার উপর একটা খারাপ জিনের নজর লেগেছে, বাজে নজর। প্রতিটি মানুষের সাথে একটা জিন থাকে। দীপশিখা নামক মেয়েটির সাথেও একটা জিন আছে। সেই জিনের নজর তোমার উপর পড়েছে, এ কারণেই এই স্বপ্ন। পরিত্রাণের কি উপায়? উপায় দুটো, সহজ এবং কঠিন। সহজ উপায়, দীপশিখাকে তুমি বিয়ে করো, তাহলে তার জিনের নজর কেটে যাবে। অসম্ভব। প্রায় চিৎকার করে উঠল জাওয়াদ। পরা বাবা মৃদু হেসে বললেন, তাহলে কঠিন পথ অবলম্বন করতে হবে। আমি একটা কাপড় দিয়ে পানি দেব, সেই পানি তোমাকে সেবন করতে হবে 10 দিন। এটা সোজা না, তাতে তোমাকে কিছু জিনিস মেলাতে হবে। ডিমের খোসা, এই লাল চুল আর চিংড়ির লাল। পরা বাবার অদ্ভুত কথা শুনতে মুখ বিকৃত হয়ে গেল জাওয়াদের। এই লোক কি পাগল? মানুষের থেকে সমাধান নেয়? অসম্ভব। এতটা খারাপ দিন আসেনি জাওয়াদের যে এগুলো খেতে হবে। ফলে সাথে সাথেই বলে উঠল, পাগল আপনি? রহস্য করে হাসলো পরা বাবা। তারপর বলল, আমি সমাধান দিয়েছি, নেওয়া না নেওয়া দায় তোমার। আমি ধ্যানে বসবো, যদি চাও ওরা পানি প্রস্তুত করে দিবে তোমাকে। জাওয়াদের মাথা কাজ করছে না। দ্বিধার কোহেলিকা সব ঝাপসা লাগছে। পাবেল বিড়বিড় করে বলল, এসব খাইস না, জন্ডিস বাধায় ছাড়বে এ লোক, তখন তুই স্বপ্ন হয়ে যাবে। পরা বাবা ঘর কাঁপিয়ে হাসলেন। অতঃপর বললেন, তুমি যদি চাও চলে যেতে পারো, বিয়ে করলে স্বপ্ন থেমে যাবে। কিন্তু দীপশিখার শিখার আগুনে তোমাকে ঝলসে যেতে হবে। তোমাদের বিয়ের কোনো ভবিষ্যৎ নেই। আমি তো দেখতে পারছি না, এখন তোমার সিদ্ধান্ত। এত কিছু জানেন, এটা জানেন না আমার ঘেন পেতে বেশি? জানি, আমি সবই জানি, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। জাওয়াদের কপালে সমান্তরাল রেখা বক্রাকার ধারণ করলো। খুব চিন্তিত সে কি বিশ্বাস করবে পরা বাবাকে? পরা বাবাকে বিশ্বাস করলে কি লাভ হবে? ঘরে একটা 2 লিটারের লাল পানীয় নিয়ে এসেছে জাওয়াত। খুললেই ভোটকা গন্ধে নারী বুড়ি উল্টে যাচ্ছে। পাবেল জাওয়াতকে নিষেধ করেছিল, কিন্তু জাওয়াত শোনেনি। বাসায় আসতেই দেখলো ড্রয়িং রুমে চিংকি বসা। তার কি আসার কথা ছিল আজ? জ্যোতি তার সাথে গল্প করছে। জাওয়াতকে দেখে মিষ্টি করে হাসলো দীপশিখা। তার হাসিটা বুকের মধ্যেখানে এক উচাটন সৃষ্টি করলো। জ্যোতি জাওয়াতকে দেখেই বলল, ভালো করছিস, এসে গেছিস। আমাদের নিয়ে মার্কেটে চল। মানে? মামি বলেছে আজই বউয়ের মার্কেটে যাবেন। কত কি কিনতে হবে, সময় নেই তো। জাওয়াদের ইচ্ছে করছে না। তার মন ক্লান্ত। বক্সিবাজার থেকে এসেছে, এখন আবার মেয়েদের সাথে ঘুরতে যাবে। মেয়েরা তো যাবেই আর কিনবে না। তারা আগে ঘুরবে, 10টা দোকান ঘুরে প্রথম দোকান থেকেই কাপড় কিনবে। তাও যদি দামে না মিলে, তাহলে আজকের দিন মাটি। সে না করতে যাবে, ঠিক তখন পাবেল ফাঁক দিয়ে বলল, আমাকে নিবি জ্যোতি? আপনি যে কি করবেন? একটা শাড়ি কেনার ছিল আমার জন্য, একেবারেই যাই। চল জাওয়ান। পাবেলকে ঠাস করে চড়মালা গেলে শান্তি লাগতো। সবখানে বাঁ হাত ঢুকাতেই হবে। কটপটিয়ে তাকিয়ে বলল, তোর এনার্জি অনেক, তাই না? এমন করিস কেন? আমি তোর সাথে ওই ছাগল বাবার কাছে গেছি না, তুই আমার সাথে চল। এর মধ্যে চিংকি মৃদু স্বরে বলল, জাওয়াত সাহেব চলুন না, আমরা আসার সময় একটা সিনেমাও দেখব। পাভেল ভাই জ্যোতির সাথে একটু আলাদা সময় কাটাতে চাইছে, সেটাও না হয় আমরা ম্যানেজ করে দিব। কথাটা শান্ত ঘরে বোমার মতো কাজ করলো। জ্যোতি, পাবেল এবং জাওয়াদের চোখ বিস্ফোরিত হলো। জ্যোতি আমতা আমতা করে বলল, কি বলছো ভাবি?
চিঙ্কি একটু ভ্যাবা চাকা খেলো। সে ভুল কিছু বলে ফেললো। দ্বিধান্বিত স্বরে বলল, তোমাদের মধ্যে প্রণয় চলছে না? আমি তো ভেবেছি আমাদের বিয়ের পর তোমাদের বিয়ে হবে। এরই মধ্যে জাওয়াত রেগে মেগে অগ্নি শর্মারূপ ধারণ করলো। ফর্সা মুখ লাল হয়ে গেছে। পাবেল জানে আজ রক্ষে নেই। জাওয়াত তাকে ধরার পূর্বেই সে জ্যোতির পেছনে লুকিয়ে বলল, আমার দোষ নেই। তুই চিনিস তোর বোনকে? তোর মনে হয় আমি ওকে পটিয়েছি? তোর বোন আমাকে হুমকি দিয়েছে, বলেছে হয় প্রেম করবে নয়তো 1 লাখ টাকা দিবেন। এখন আমি 1 লাখ টাকা কই পাই বল? তাই প্রেম করতে রাজি হয়ে গেছেন। জ্যোতি চোখ রাঙিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন না? ভয়ে রাজি হয়েছেন? না না সোনা পাখি, আমি ভালোবাসি। জাওয়াত তেরে আসতেই জ্যোতি তাদের মধ্যখানে দেয়ালের মতো দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, ভাইয়া, আমরা তোর প্রাণ বাঁচাইছি। নিকুচি করেছে প্রাণের। এত অকৃতজ্ঞ হইস না। তোর তো শুকরিয়া করা উচিত। দেখ, যদি আমাদের প্রেম না থাকতো ওই ভোরে কি আমি জেগে থাকতাম? না জেগে থাকলে তোর গঙ্গানি শুনতামও না, আর তুই ভেটকে শুটকি হয়ে যেতি। কথা শোন আমার, আমরা কিন্তু তোর লাইফ সেভার। তারপরে লাইফ সেভারে বানানো ভুলিয়ে দেবো। সর এখান থেকে। বলে তেড়ে গেল। যতবার পাবেলকে মারতে যায় পাবেল জ্যোতিকে সামনে এনে ফেলে। জাওয়াত এদিকে ধলা গরু থেকে রাগী সার হয়ে গেছে। চিঙ্কি বুঝলো বড্ড অন্যায় করে ফেলেছে। সে ভেবেছিল জাওয়াত বুঝি জানে। অহেতুক জ্যোতিকে ঝামেলাতে ফেললো। তবে সেই টেনে ধরলো জাওয়াতকে। জাওয়াত খেকিয়ে বলল, ছাড়ো হাত, এই হারামিকে আমি মেরে ভর্তা করব। আচ্ছা, আপনি এত রাগ কেন করছেন? পাবেল ভাই তো খারাপ ছেলে না। পাবেল বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি ভালো ছেলে। চুপ কর, মুখ ভেঙে দেবো তোর। থামুন জাওয়াত সাহেব। বলেই চিঙ্কির দিকে ঘুরালো জাওয়াতকে। কঠিন স্বরে বলল, এখন আমার কথা শুনবেন আপনি, আর হুমড়ি তুমড়ি না। জাওয়াত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তার রাগে মুখখানা আগেও দেখেছে চিঙ্কি। দীর্ঘশ্বাস গোপন করলো সে। মুলায়ম স্বরে বলল, তারা দুজন দুজনকে পছন্দ করে, আর পাবেল ভাইকে আপনি সবচেয়ে ভালো চেনেন। এমন মানুষ আপনার বোনের জন্য কি খারাপ হবে? মাথা ঠান্ডা করে ভাবুন। তুমি তো ওকালতি করছো? না, আমি আপনার পক্ষের উকিল। আমি শুধু বলছি ঠান্ডা মাথায় ভাবুন। পাবেল মাঝখান থেকে বলল, তোর সুখ দুঃখে আমি ছিলাম, ভুলিস না। তোর জন্য কাল আমার মার থেকে বাঁচতে খেয়েছিস শালা। তুই আমার শালা, আমি দুলা ভাই তোর। মার পুটেনে এক চর। আমার জীবনে হেনা জ্যোতি, ওকে না পেলে আমিও বাপ্পারাজ হয়ে মাটিতে গড়াগড়ি খাবো, আর তোর কানের কাছেই গাবো প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। জাওয়াত রেগে তেড়ে আসতে গেলে চিঙ্কি আটকালো তাকে। কড়া স্বরে বলল, জাওয়াত সাহেব, মাথা ঠান্ডা করুন। ওদের চোখের সামনে থেকে যেতে বলো। সাথে সাথে সুর করে সরে পড়লো দুজন। সোফায় ধপ করে বসলো জাওয়াত। তার মাথা ব্যথা করছে। চা খেতে পারলে ভালো হতো। সেদিনের মতো প্রোগ্রাম বাতিল হলো। মামি এলেন অনেক নাস্তা নিয়ে। আব্দুল হামিদ সাহেব বড় মামার সাথে কাঠ ছাপাতে বের হয়েছিলেন। তারাও ফিরে এলেন। চিঙ্কি বাড়ি যেতে চাইছিল, কিন্তু জ্যোতি তাকে আটকালো। কারণ ভাইয়ের ভরসা নেই। একমাত্র চিঙ্কি এই পাগলা ষাঁড়কে আটকাতে পারে। রান্নাঘরে জ্যোতির সাথে দাঁড়িয়ে আছে চিঙ্কি। খুব ইতস্তবোধ হচ্ছে তার। টকবক করে ফুটছে চায়ের পানি। জাওয়াতের জন্য এই চা। তার মাথা ধরেছে। পাবেল এক কোনায় খাচ্ছে। নির্লজ্জ বন্ধুকে দেখে আপাদ মস্তক জ্বলছে তার। বাবার সামনে তাকে মারতে পারছে না। চিঙ্কি বারণ করাতে আরো পারছে না। জ্যোতি তার মন ভালো করতে চা বানাচ্ছে। চিঙ্কি মৃদু স্বরে বলল, সরি তখনের জন্য। আরে না ভাবি, একদিন তো জানতেই হতো। তাও সরি। এত সরি বলার কিছু নেই। আমি তো চাইছিলাম জানাতে, কিন্তু এই ভীতুটাই সময় চেয়েছে। ভালোই হলো বাবা। এই লুকিয়ে প্রেম করা যে ভয়ঙ্কর। কতদিন যাবত প্রেম করছো? শুনিনি। চিঙ্কি হাসলো। প্রেম খুব অদ্ভুত জিনিস। প্রেমে পড়া মানুষের মুখের মুখখানা এক অন্যতম সুখ পাওয়া যায়। মামি রাখতেই জ্যোতি চলে গেল। চিঙ্কি তখন রান্নাঘরে একা। কিছুদিন পর এই রান্নাঘরে বধূ রূপে তার প্রবেশ ঘটবে। ভাবতেই পেটের ভেতরটা গুড়গুড় করে উঠল। এই অসময়ে রান্নাঘরে জাওয়াত ঢুকলো। এক চা কতক্ষণ লাগে? জাওয়াতকে দেখে চিঙ্কি উত্তর দিল, চা হয়ে গেছে, জ্যোতি মামির কাছে আমি ছেঁকে দিচ্ছি। না, দরকার নেই, আমি করে নিচ্ছি। বলেই সে শাকনিটা হাতে নিল। চিঙ্কি শুধালো, মেজাজ ঠান্ডা হয়েছে? আর মেজাজ? পাভেলকে লাথি মারলে যদি ঠান্ডা হয়, শালার সাহস কি করে হলো আমার বোনের সাথে প্রেম করার?
বলতে বলতেই একটু গরম চা হাতে ছিটকে পড়লো, সাথে সাথে লাল হয়ে গেল বুড়ো আঙ্গুলটা। উফ বলে হাত ঝাড়তে উদ্বিগ্ন হলো চিঙ্কি। জাওদের হাতটা দু হাতে নিয়ে বলল, দেখি। বুড়ো আঙ্গুলটা লাল হয়ে গেছে, ফলে উৎকণ্ঠিত চিঙ্কি সাথে সাথে নিজের ঠোঁটের ফাঁকে চেপে ধরলো আঙুলটা। জাওয়াত স্তব্ধ হয়ে গেল, তার শীত ধারায় উষ্ণ রক্তের স্রোত বয়ে গেল। নরম ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল শরীর, শিরা উপশিরায় রক্তের বেগ বাড়ল, স্পন্দিত হলো হৃদয়। জাওয়াদের উচিত স্বভাববশত হাতটি সরিয়ে নেওয়া। অতিরিক্ত পরিষ্কার স্বভাবের কারণে এসব তার পছন্দ নয়। তার প্রাক্তন স্বামী যখন তার কাছে আসতে চাইতো সে এড়িয়ে যেত, ফলে স্বামীর মনে হতো জাওয়াত তার প্রতি আকৃষ্ট নয়। এ নিয়ে তাদের মাঝে অনেক ঝগড়া হতো। প্রতিবার জাওয়াদের একটা কথাই থাকতো, আমার এগুলো পছন্দ নয়। হাত ধরে রাখা অবধি আমি টলারেট করতে পারি, কিন্তু এর থেকে বেশি আমার থেকে আশা করো না। কথাটা স্বামীর কাছে অপমানজনক মনে হতো, ফলে ঝগড়ার রেশ বাড়ত। কিন্তু চিঙ্কির এমন কাজে তাকে ঠেলে দিতে পারল না জাওয়াদ। মুহূর্তের জন্য তার মনে হলো এক অদ্ভুত ঘোরের মাঝে সে রয়েছে। চিঙ্কির চিন্তিত মুখবিহরের দিকে তাকিয়ে ঢোক গিলল সে। নয়ন সরাতে পারছে না, নিঃশ্বাস ভারী হলো, তার ঠোঁট জোড়াকে স্পর্শ করার ইচ্ছে হলো। আর মনেই দূরত্ব গুছিয়ে নিল। জাওয়াদ নিজের স্বভাব বহির্ভূত একখানা কাজ করে বসলো। নিজের আঙুল মুক্ত করে আবার বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করলো চিঙ্কির নরম ঠোঁট। চিঙ্কি কেঁপে উঠল তার স্পর্শে। পরিস্থিতির আভাস পেতেই রক্তিম হয়ে উঠল তার গাল। লজ্জা ঘিরে ধরলো তাকে, দৃষ্টি নামিয়ে ফেললো। ও না হাতের ফাঁকে শক্ত করে ধরলো। জাওয়াদের গাঢ় দৃষ্টি আজ সে না তাকিয়েও পেল। গভীর সেই দৃষ্টি। চিঙ্কির হৃদয় কাঁপছে, দোদুল্যমান তার অনর প্রহরী। জাওয়াত লাজুক চিঙ্কির লজ্জাকে পরিহাস করতে পারল না, বরং তার হৃদয় কৌতূহলী হলো। জাওয়াদের মনে হলো সে কোনো নিশি পদ্মকে দেখছে, যাকে ছুঁয়ে দেখার প্রবলন জাগলো মনে। দু হাতে তার মুখখানা তুলে ধরলো। চিঙ্কির মুখমণ্ডলে আছড়ে পড়লে জাওয়াদের উষ্ণ নিঃশ্বাস। চিঙ্কি চোখ তুলে তাকালো জাওয়াদের দিকে। তার ঘোর লাগা চোখের ভাষা পড়তে সময় নিল। অন্তরস্থলে বিশাল কালবৈশাখীর ধরা পাকালো। সেই ঝড়ের প্রলেপে ছিন্ন ভিন্ন হয়ে যাবে সমস্ত জড়তা। কাঁপছে তার ঠোঁট, নাকের উপর জড়ো হয়েছে ঘর্মকণা। তাদের মাঝের দূরত্ব খুব ক্ষীণ। হয়তো সেই দূরত্ব গুজে যেত, হয়তো, কিন্তু সেই সময় জ্যোতির গলার স্বর শুনতে পেল জাওয়াত। সাথে সাথেই দূরে সরে গেল, চা নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। যদি রান্নাঘরে আসতেই চিঙ্কিকে শুধালো, ভাইয়া কি চা নিয়ে গেছে? চিঙ্কি দলা পাকাচ্ছে কথায়, শ্বাস ঘন হয়ে গেছে, হৃদস্পন্দনের বেগ বেসামাল। যদি তাকে পুনরায় শুধালো, তুমি ঠিক আছো ভাবি? এমন দেখাচ্ছে কেন তোমাকে? চিঙ্কি কোনো মতে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার গাল গরম হয়ে গেছে। একটু আগের ঘটনা ভাবতেই লজ্জায় মিশে যাচ্ছে। ভাগ্যিস যদি এসেছিল। জাওয়াত নিজের রুমে চেয়ারের উপর বসলো। তার সামনে পড়া বাবার লাল পানীয়। তার মস্তিষ্ক কাজ করছে না। চিঙ্কির সামনে গেলেই সে কোনো দুনিয়া ভুলে যায়। জ্যোতির কণ্ঠ না পেলে সে কত বড় একটা ভুল করে বসতো। সে তো কখনোই এমন ছিল না। জাওয়াতের জীবনে নারীর সঙ্গের অভাব কখনোই ছিল না, এখনো নেই। অফিসেও তার জনপ্রিয়তা অন্যরকম। জুনিয়র মেয়েরা তার সাথে কথা বলার ছুতো খোঁজে, কিন্তু জাওয়াত কখনোই তাদের প্রতি এভাবে সব ভুলে চিন্তা চেতনার মধ্যে ডুবে যায়নি। তবে কি পড়া বাবার করা সঠিক? চিঙ্কির সাথে এমন কিছু আছে যা তাকে প্রতিনিয়ত আকৃষ্ট করার চেষ্টা করছে। যদি সেটাই সঠিক হয়, জাওয়াতকে এই অখাদ্য নোংরা পানি খেতে হবে, এবং তাও অতি সত্বর। বিয়ের সব কাজ স্ফূর্তির সাথে শুরু হয়েছে। জাওয়াতের মামি দুদিন যাবৎ কনের জন্য শাড়ি পছন্দ করেছে। এসবের মাঝে জাওয়াতকেও জোরপূর্বক ফাঁসানো হয়েছে। যত যাই হোক বউ তাই তার দায়িত্ব বিয়ে শাড়ি পছন্দ করা। পাবেলের ওপর যদিও রাগ কমেনি জাওয়াদের, কিন্তু তার পার্টনার অফ ক্রাইম বলতে এই একটি ছেলেই আছে। তাই রাগ থাকলেও তাকে কাজ ছাড়া করতে পারছে না জাওয়াত। পাবেলও হবু স্ত্রীর বড় ভাইকে সম্মান করছে। আগে নানা রকম টিপ্পনি করলেও এখন সেগুলো করছে না। ফলে যখন জাওয়াত বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বরাবর পানি খাবো, পাবেলের অনেক কিছু বলার থাকলেও সে সব গিলে হাসি মুখে বলল, কিন্তু চিঙ্কির লালা পাবি কি করে? জাওয়াত গম্ভীর মুখে বলল, তোর অনেক বুদ্ধি, তাই আমাকে বুদ্ধি দে। পাবেলের ইচ্ছে হয়েছিল জাওয়াতকে বেধড়ক পিটাতে, কিন্তু নিজেকে সামলালো। বেজার মুখে বলল,
আমার অনেক ভাগ্য ভালো, তোর বোন তোর মতো গান্ডু না। গালি দিচ্ছিস আমাকে? বেশি কথা বললে কিন্তু বিয়ে ক্যান্সেল। না ঝাপনা, আমার ঘাড়ে কয়টা মাথা, যাক গে ওকে চুমু খেয়ে নে। জাওয়াদ মুখ বিকৃত করে রাগী চোখে তাকাতেই পাবেল বুঝে গেল তার বুদ্ধি জাওয়াদের পছন্দ হয়নি। ফলে গড়া খাকারি দিয়ে বলল, মজা করছিলাম। তুই আমার সাথে কাল শপিংয়ে যাচ্ছিস, আর খবরদার জ্যোতির আশেপাশেও থাকবি না। যদি আমার বোনের আশেপাশে তোকে দেখে একদম বেড়ে ভর্তা করে ফেলবো। জি ঝাপনা। শাড়ির দোকানে বসে আছে সবাই, একের পর এক শাড়ি দেখা হচ্ছে। চিঙ্কির পছন্দের রং লাল, কিন্তু মামির ভাষ্য এখন সবাই লাল পরে, তুমি পরবে আলাদা কিছু। ফলে একের পর এক দোকানই বদল হচ্ছে, কিন্তু কনের শাড়ি এখনো কেনা হয়নি। চিঙ্কি খুবই ক্লান্ত, শপিং করা দোকান ঘোরা তার অপছন্দ। আগে জানলে আজ দুটো ভিডিও শুট করে ফেলতো। জাওয়াদ একবার শুধালো, তোমার কি ক্লান্ত লাগছে? কিছু খাবে? চিঙ্কি মাথা নাড়িয়ে না বলল। ভাগ্যিস মানুষটা পাশে ছিল, ক্ষণে ক্ষণে তার খোঁজ খবর নিচ্ছে, কথা বলছে, নয়তো চিঙ্কি অস্বস্তিতেই শেষ হয়ে যেত। জ্যোতিও মামির কাছে বিরক্ত, ফলে বিরক্তি নিয়ে বলল, মামি, আলাদা আলাদা করতে করতে তুমি তো ভাবিকে মঙ্গল গ্রহের জীবন বানিয়ে দিচ্ছ। শাড়ি তো না যেন হিরে খুঁজছ, আর এত এনার্জি নেই। চুপ কর তুই। বিবাদের মধ্যে চিঙ্কির নজর আটকালো হালকা আকাশি একটা শাড়িতে। শাড়িটা গায়ে ফেলতেই দোকানদার বলল, জ্যোতিও সাথে সাথে বলল, ভাবি এটাই নাও। চিঙ্কি প্রথমেই তাকালো জাওয়াতের দিকে। জাওয়াতের চোখ তখনও চিঙ্কিতে নিবদ্ধ। চিঙ্কিকে নিলে খুবই চমৎকার লাগে, শুধু চমৎকার বললে ভুল, নিলে চিঙ্কিকে নিজের লাগে। তার হৃদস্পন্দন বেসামাল হয়ে যায়, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। ফলে দৃষ্টি সরিয়ে বলল, ভালো লাগছে না, অন্য কিছু দেখো। ফলে অনেক পছন্দ হওয়া সত্ত্বেও চিঙ্কি শাড়িটা কিনলো না। জ্যোতি বিদ্রুপ টেনে বলল, ভাবি তুমি এখনই ভাইয়ার কথায় সিদ্ধান্ত নিচ্ছ? চিঙ্কি মৃদু হাসলো, কিন্তু উত্তর দিল না। অবশেষে খুঁজতে খুঁজতে একটি হালকা গোলাপি শাড়ি পছন্দ হলো, সেটাই বিয়ের জন্য কেনা হলো। কেনাকাটা শেষে একটি দোকানে হালকা কিছু খাওয়া দাওয়া করার জন্য বসলো তারা। এরই মধ্যে পাবেল যাদের কানে কানে বলল,